2025-26 অর্থ বছরের 7,90,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করলেন অর্থ উপদেষ্টা। ঘাটতি 2,26,000 কোটি। বাজেটে দাম কমছে চিনি, সয়াবিন, এলপিজি। বাড়তে পারে বিলাসী ও তামাকজাত পণ্যসহ নির্মাণ শিল্পের কাঁচামালের। বিএনপিকে মাইনাসে পরিকল্পনা করলে পরিণত হবে ভয়াবহ, হুঁশিয়ারি জয়নুল আবেদিনের। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। এবং মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড। বাকি 6 আসামির যাবজ্জীবন সাজা বহাল। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাবে পুরো খবরে এবং শুরুতেই থাকছে বাজেট প্রসঙ্গ। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট 7,90,000 কোটি টাকা। আজ এই বাজেট প্রস্তাব করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবারের বাজেট গত বছর থেকে 7,000 কোটি টাকা কম এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার কমেছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, ঘাটতি 2,26,000 কোটি টাকা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। দেশের ইতিহাসে এই প্রথম কোনো বাজেট গেল অর্থ বছরের চেয়ে কম ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা বিটিভি থেকে সরাসরি লাইভ করে 2025-26 অর্থ বছরের 7,90,000 কোটি টাকা বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2025-26 অর্থ বছরে মোট 5,64,000 কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি, যা জিডিপি 9%। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 65,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় থেকে 4,99,000 কোটি টাকা আয় ধরা হয়েছে। এছাড়া 2,26,00,000 কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে, যা বৈদেশিক ঋণ ও সঞ্চয়পত্র থেকে আহরণ করার কথা তুলে ধরা হয়েছে। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে 1,25,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং 1,01,000 কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করছি। বাজেট ঘোষণার আগে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ প্রস্তাবিত বাজেটের অনুমোদন করেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাজেট নিয়ে আরও খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। বিএনপিকে মাইনাস করার কোনো পরিকল্পনা যদি সরকার করে তাহলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ এগোবে না। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। যেই দলের নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করলে সেদিন শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করতেন না, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। এ সময় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন তুলে বলেন, 3 মাসে যে নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা সম্ভব, কেন 9.5 মাসও নির্বাচন হলো না? রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেই সকল দল অংশগ্রহণ করেছে সেই সকল দলেই একটি সুষ্ঠু নির্বাচনে সরকারে যাবে, সরকার গঠন করবে, তখনই সিদ্ধান্ত নেবে দেশে করিডোর দিব কি, বন্দর দিব কি, সচিবালয় অধ্যাদেশ জারি করব কি, সেগুলো তাদের বিষয়। ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রকে ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে। ডিসেম্বরে যদি সরকার নির্বাচন করতে ব্যর্থ হয় তবে গণতন্ত্র হুমকিতে পড়বে। বাংলাদেশ যদি সামনের দিকে এগোতে হয় তাহলে বিএনপির নেতৃত্ব ছাড়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব ছাড়া সামনে এগোনো খুব কঠিন। দুদু বলেন, স্বৈরশাসকের পতন ঘটেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে।
কিন্তু গণতন্ত্র কিভাবে ঠেকানো যায় সেই চেষ্টা করছে একটি মহল। আমরা স্বৈর শাসকের পতন ঘটিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে দেয়া মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে 6 আসামি যাবজ্জীবন দণ্ড বহাল রয়েছে। পাশাপাশি প্রত্যেক আসামিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। সকালে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। শেখ সোহাগের রিপোর্ট। 2020 সালে 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে 2022 সালে 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত 2 জনকে মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন ও 7 জনকে খালাস দিয়ে রায় দেয়। এ মামলায় গত 29 মে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে আজ রায় ঘোষণা করে আদালত। মৃত্যু নিশ্চিত করেছে। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায় দেশের জন্য ও ভবিষ্যতের জন্য স্মরণীয়। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা না করতে পারি, তাহলে এই বাংলাদেশ তার সভ্যতার ইতিহাসে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মনে করি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় বাস্তবায়ন চান সিনহার বোন। সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরও সামনে যেতে হবে, আরও কিছু পথ যেতে হবে, অ্যাপিলেট ডিভিশন আছে। সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। এ সময় অবসরপ্রাপ্ত সাময়িক কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এনটিএমসির ভিতরে সমস্ত রেকর্ডগুলো আছে। ওই রেকর্ড পেলে আইজিপি, তৎকালীন আইজিপি বাইজিৎ সাহেব, এসপি সাহেব, আবদুল্লাহ সাহেব, ওনাদের সমস্ত লিঙ্কগুলো পরিষ্কারভাবে বের হয়ে আসবে। আদালত যদি সুমোটো করে, আসামি এর বাইরে, আবেদনকারীর বাইরেও জাতির বিবেক হিসেবে এটা বের হয়ে আসলে সমস্ত মানবতা রক্ষা পাবে। এ মামলায় ওসি প্রদীপ ও লিয়াকত সহ সব আসামিরাই কারাগারে রয়েছে। যাতে প্রত্যেকে আইনের আওতায় আসে, এই কথাটা আপনাদের মাধ্যমে আমি সবার কাছে পৌঁছাতে চাই। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আবারও বাজেট প্রসঙ্গ। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে কমতে পারে কৃষি যন্ত্রাংশ, ভূমি রেজিস্ট্রেশন ফি, নিউজ প্রিন্টের কাঁচামাল, চিনি এবং ভোজ্য তেল সহ দেশে উৎপাদিত যন্ত্রাংশের দাম। এছাড়া বেড়েছে বিলাসী পণ্য, তামাকজাত পণ্য, নির্মাণ শিল্পের কাঁচামাল, বিদেশি মোবাইল ফোন সহ বেশ কিছু পণ্যের দাম। মেহরাব সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। নতুন অর্থ বছরের বাজেট বেশ কিছু পণ্যের উপর থাকছে শুল্ক ছাড়ের সুবিধা, ফলে দাম কমতে পারে বেশ কিছু পণ্যের। বাজেটে এলএনজি আমদানিতে 15% ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে। অপরিশোধিত জ্বালানি তেলের উপর শুল্ক 5% থেকে কমিয়ে 1% করা হতে পারে। ভ্যাট প্রত্যাহার করায় কমেছে গ্যাস সিলিন্ডারের দামও। চামড়া শিল্পের রাসায়নিক উপাদানে শুল্ক 5% থেকে কমিয়ে 1%তে নামিয়ে আনা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানিতেও রয়েছে শুল্ক ছাড়। এর মধ্যে রয়েছে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ভুট্টা, মোটা আটা, লবণ, চিনি, ভোজ্য তেল, কালো গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ। জানতে পেরেছি যে গতকালকে আমাদের যে বাজেটের ব্যাপারে ইয়েটা হয়েছে, সেখানে হচ্ছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্লাস হচ্ছে আমাদের জ্বালানি তেলের দাম, এই জিনিসটাকে অনেকটা রিডিউস করে নিয়ে আসা হয়েছে। এটার জন্য আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই। আমাদের দ্রব্যমূল্য, চাল, ডাল, তেল, লবণ, এই সমস্ত দ্রব্যমূল্যের দাম যদি সীমিত মধ্যে থাকে আমাদের জন্য সবচেয়ে ভালো। আসন্ন বাজেটে ভূমি নিবন্ধনের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। শুল্ক কমেছে কাগজ শিল্পের কাঁচামাল, নিউজ প্রিন্ট, ব্যাট তৈরির কাঠ আমদানি, নন অ্যালকোহলিক জুস পরিবহনের টায়ার, ব্রেক শু, ব্রেক প্যাড ইত্যাদি। এছাড়া মার্বেল আমদানির উপরও শুল্ক কমার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। বাজার অবস্থা খারাপ, ডেভেলপারদের অবস্থা খারাপ, এখন রড সিমেন্ট বাড়লে ব্যবসার বাণিজ্য ভালো হবে না। রড বা গাড়ি, সরঞ্জাম, ফ্রিজ
এগুলোর পণ্য জানি একটু ক্রয় ক্ষমতার ভিতরে জানি আসে। তেলের দাম বাড়াইলে বাড়ায় 15-20 টাকা 40 টাকা করে, কমাইলে 2-3 টাকা, মানে এখন কি ভাঙতে 2-3 টাকা নিয়ে ঘুরবো নাকি? তবে এবারের বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তামাকজাত পণ্য, নির্মাণ শিল্পের অন্যতম কাঁচামাল রড ও স্টিল ভ্যাট বাড়ানো হচ্ছে গৃহস্থালী সামগ্রীতেও। ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, ব্লেন্ডার, ইলেকট্রনিক কেটলি, আয়রন, প্রেসার কুকার, এসি, ফ্রিজ, মোটরসাইকেল ও এর যন্ত্রাংশে, দেশীয় তৈরি মোবাইল ফোন, ব্যাটারি, কসমেটিক পণ্য ও দেশীয় তৈরি সুতার দামও বাড়বে এবারের প্রস্তাবিত বাজেটে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার বাংলা প্রসঙ্গ। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় তীব্র ভোগান্তি পোহাচ্ছেন নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা। গত ৫ বছর ধরে কৃত্রিম বন্যার কবলে থাকায় স্থানীয় ১০,০০০ বাসিন্দা রয়েছেন চরম বিপাকে, ভুগছেন পানিবাহিত রোগবালাইয়ে। এই নিয়ে নানা দপ্তরে আবেদন করেও সুরাহা না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের দাবি, আবাসন প্রতিষ্ঠানের নামে জলাশয় ভরাট করার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে নতুন প্রজেক্ট দিয়ে দ্রুত পানি সরিয়ে স্থায়ী সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন কাঞ্চন পৌরসভার প্রশাসক। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা পুরাতন বাস স্ট্যান্ডে ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বস্ত্র ও খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মহসিন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার সহ আরও অনেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর শ্যামপুর কদমতলী থানা বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল, খাবার ও বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক ও শ্যামপুর কদমতলী থানা বিএনপির প্রধান সমন্বয়ক আ.ন.ম. সাইফুল ইসলাম। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 2025-26 অর্থবছরে 7,90,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করলেন অর্থ উপদেষ্টা। ঘাটতি 2,26,000 কোটি। বাজেটে দাম কমছে চিনি, সয়াবিন, এলপিজি। বাড়তে পারে বিলাসী ও তামাকজাত পণ্য সহ নির্মাণ শিল্পের কাঁচামালের। বিএনপিকে মাইনাসের পরিকল্পনা করলে পরিণত হবে ভয়াবহ, হুঁশিয়ারি জয়নুল আবেদিনের। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। এবং মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড। বাকি 6 আসামির যাবজ্জীবন সাজা বহাল। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।